কর্তাবাবু, কর্তাবাবু, বাড়িতে আছেন? আমার একটু দরকার ছিল। কি হয়েছে বল তো? সাত সকালে আমাকে এমন চিৎকার করে ডাকাডাকি করছিস কেন রে পাঁচু? কি হলো তোর? আসলে আমি যে আপনার কাছে জমি বন্ধক দিয়েছিলাম তার সমস্ত টাকাই তো আমি শোধ করেছি। এখন আমাকে জমির দলিলটা ফেরত দিন। বুঝতে পারছি। তুই একটা কাজ কর, আমার ঘরের ভেতরে আয়। আমি কি দলিল নিয়ে বসে আছি? সিন্ধুকে রয়েছে, তোকে বের করে দিচ্ছি। এরপর পাঁচু বংশীলাল বাবুর কথা অনুযায়ী ঘরের মধ্যে প্রবেশ করল। দলিলটা কোথায় রেখেছি বুঝলি পাঁচু? বুঝতেই পারছি না। সিন্দুকটা খুলে দেখলাম, কিন্তু সিন্ধুকেও দলিলটা খুঁজে পাচ্ছি না আমি। এটা কি বলছেন কর্তা? আমার আমার ভিটে বাড়ির সমস্ত দলিল আপনার কাছে ছিল, আপনি খুঁজে পাচ্ছেন না? আসলে কি বলতো, তোর ওই জমিটা আমার ভীষণই প্রয়োজন। ওই জমিতে আমি বাগানখানা করব, সে কারণে আর কি আমি দিতে চাইছি না তোর জমিটা, বুঝলি? এ কি বলতেছেন কর্তাবাবু? আমার ঘরে যে বউ বাচ্চা আছে, সকলে যে না খেয়ে মরবে। আপনি আমাদের সঙ্গে এমনটা করবেন না। ওই সামান্য জমিটুকুই যে আমার সম্বল। ও বাবা, তাই নাকি? ওটাই তোদের শেষ সম্বল? আচ্ছা, তোকেই যদি এই পৃথিবী থেকে সরিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে তোকে একেবারে ওপরে পাঠিয়ে দেব। ওপরে গিয়ে তুই অনেক জমি জমা পাবি, কি বলিস? গ্রামের নাম মোহনাপুর। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই গ্রামটি। আর এই গ্রামটিতেই বাস করে এক গরিব কৃষক উপেন। উপেনের সংসার খুব অভাব অনটনের মধ্য দিয়ে চলে। উপেনের ছোট্ট মেয়ে মিষ্টি দৌড়ে এসে তার বাবাকে বলে, খিদে পেয়েছে, সে কখন থেকে না খেয়ে আছি, আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এই খিদের জ্বালায় আমি মরেই যাব। কি গো গিন্নি, মেয়েটা সেই সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে আছে। ওকে কি তুমি কিছুই খেতে দাওনি নাকি? খিদেই মেয়েটা কান্না করছে। উপেনের ডাক শুনে তাড়াতাড়ি ঘর থেকে উপেনের স্ত্রী উর্মিলা ছুটে এলো এবং বলল, কি খেতে দেব বলো তো? ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। কি পোড়া কপাল আমার। মেয়েটা খিদের জ্বালায় কি কষ্টই না পাচ্ছে। কি করব বলো তো গিন্নি? আমি তো অনেক রকমই চেষ্টা করছি। আচ্ছা, আমি বরং মহাজন বংশীলাল বাবুর কাছে গিয়ে দেখি কিছু করতে পারে কিনা। এই কথা বলে বাড়ি থেকে উপেন তড়িকি মড়ি করে বের হয়ে গেল বংশীলাল বাবুর কাছে যাবার জন্য। বংশীলাল বাবু গ্রামের গরিব মানুষদের রক্ত চুষে খায় বলে তাকে কেউই পছন্দ করে না। তবে বিপদে পড়েই আজকে উপেন তার কাছে ছুটে যাচ্ছে। বংশীলাল বাবু বাড়িতে আছেন? একটু বাইরে আসুন না দয়া করে। তা বলি, আবার কি হলো তোমার উপেন? বউ কি অশান্তি করছে? তা করবেই বা না কেন, যেমন অভাবের সংসার। হ্যাঁ, আমার আসলে কিছু টাকার প্রয়োজন ছিল। বাড়িতে মেয়েটা না খেয়ে রয়েছে, খিদের জ্বালায় ভীষণ কান্না করছে। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না? সাহায্য করুন আমায়। তোমাদের যদি আমি সাহায্য করতে চাই তাহলে তো আমার ব্যবসায় লাটে উঠে যাবে গো। তারপরে ভেতরে এসো, বলছি তোমাকে সমস্ত কিছু। দেখি কি দিয়ে কি করতে পারি। এরপর বংশীলাল বাবু উপেনকে নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। বংশীলাল বাবু, আমার মেয়েটা যে এখনো না খেয়ে বসে আছে। আমি দুটো পয়সা নিয়ে ফেললে আমার বউ আর সন্তানের মুখে আমি দুটো অন্ন তুলতে পারবো। আরে হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, অত শত বলতে হবে না। আমি তোকে অবশ্যই টাকা দেব।
তোর সন্তান না খেয়ে রয়েছে, আমি তোকে টাকা দিয়ে সাহায্য করব না? এটা কি হতে পারে? তবে আমাকে একটা কাজ করে দিতে হবে, না হলে টাকা পাবি না তুই। জি কর্তামশাই, আপনি বলুন আমাকে কি কাজ করতে হবে, আমি সমস্ত কাজ করে দেব, কিন্তু আমায় আমায় আপনি টাকাটা দিয়ে দিন দয়া করে। বা, এটা তো খুব ভালো কথা, তুই রাজি হয়ে গেছিস। আচ্ছা শোন, তোকে কি করতে হবে আমি ভালো করে তোকে বুঝিয়ে দিচ্ছি। তোর পেছনে তাকিয়ে দেখ, একটা লাশ রয়েছে। ওই লাশটাকে তুই বেশি কিছু না, শুধুমাত্র গোরস্থানে গিয়ে পুঁতে দিয়ে চলে আসবি, তবেই অনেক টাকা পাবি তুই। না না, এটা আমি করতে পারবো না। এটা কার লাশ? আর আপনি আমাকে দিয়ে অযথা অন্যায় কাজ কেন করাতে যাচ্ছেন? আমি এসব করতে চাই না, আমি করব না। বাবা, করতে পারবি না? তা বেশ, ভাত ছেটালে কাকের অভাব হয় না। তুই না করলে অন্য মানুষ করবে, কিন্তু তোর বউ বাচ্চা আজীবন না খেয়েই থাকবে এভাবে। আপনি যেটা বলছেন আমি সেটাই করব। আমার বউ বাচ্চা না খেয়ে বসে আছে, আমাকে টাকা নিয়ে যেতেই হবে। আপনি যা বলবেন তাই করব আমি। এটা তো ভালো খবর, তুমি রাজি হয়েছো। তোমার বউ বাচ্চার মুখে তাহলে দুটো ভাত উঠছে আজকে, কি বলো? এই লাশটা তুমি পুঁতে দিয়ে এসো, আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক। আচ্ছা ঠিক আছে কর্তা বাবু, আপনি যেটা বলছেন আমি সেটাই করছি। আমি এক্ষুনি যাচ্ছি এই লাশটা পুঁততে। এরপর উপেন কবরস্থানে চলে যায়, গিয়ে একটা বিশাল আকার গর্ত খুঁড়তে থাকে, যেখানে লাশটাকে চাপা দিয়ে সে বাড়ির পথে হাঁটতে শুরু করে। দারিদ্রতা তাকে আজকে এই অন্যায় পথে নিয়ে এসেছে। এই কাজ করা ছাড়া উপেনের কাছে আর কোনো রকম রাস্তা খোলা ছিল না, সে কারণে সেই কাজটা করতে বাধ্য হয়। উপেন বাড়িতে ফিরে তার স্ত্রীকে ডেকে নিয়ে আসে এবং সেই কবরস্থানে লাশ পুঁতে দেওয়ার সেই টাকাগুলো তার স্ত্রীর হাতে দিয়ে দেয়। কি গো, এত টাকা পেলে কোথায়? অত শত তোমার জন্য লাভ কি বলো তো? আমি টাকাটা অনেক কষ্ট করে খেটে নিয়ে এসেছি বংশীলাল বাবুর কাছ থেকে। চুপচাপ এটা রেখে দাও। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তারপরে এই সমস্ত কথা। আচ্ছা বেশ, ঘরে দুটো চাল ডাল ছিল, ওটাই সিদ্ধ করেছি, তুমি বসো, আমি খাবারটা আনছি। উর্মিলা উপেনের জন্য এক থালা খাবার তার সামনে হাজির করে। উপেন খুব ক্ষুধার্ত থাকায় কপ কপিয়ে সেগুলো খেতে থাকে। খাবারটা খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা গিন্নি, আমাদের মেয়ে মিষ্টি কোথায় গিয়েছে? ঘুমিয়ে পড়েছে? ও কি রাতে খাবারটা খেয়েছিল? মেয়েটা তো খাবার খেয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে, তুমিও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। নিস্তব্ধ নিঝুম রাত, চারিপাশে এক ঠান্ডা প্রবল শীতল হাওয়া বইছে। তখন উর্মিলা আর উপেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। হঠাৎ করেই উর্মিলার ঘুম ভেঙে যায় এবং সে বিছানার ওপর উঠে বসে পড়ে। তার নাকে বিশ্রী একটা বিকট গন্ধ আসতে থাকে। কিরকম একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। আর ঠিক তখনই উর্মিলার চোখ পড়ে মেঝেতে পড়ে থাকা একটা লাশের ওপরে। এ কি সর্বনেশে কাণ্ড গো, এই লাশ এখানে কিভাবে এলো? উর্মিলার চিৎকারে তার স্বামী উপেন তড়িকি মরি করে খাটের ওপরে উঠে বসে। হঠাৎ করে দেওয়ালে একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাকে দেখে মনে হচ্ছে সে এই পৃথিবীরই বাসিন্দা নয়। কি হচ্ছে এইসব? আমার মাথা ঘুরছে, বাঁচাও, বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও। আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমাদের কিচ্ছু করব না, বিশ্বাস করো আমায়। এই মেঝেতে যে লাশটা পড়ে রয়েছে ওটা আমার।
তোমাদের গ্রামের মহাজন বংশীলাল বাবু, ওনার কাছে আমার জমি বন্ধক ছিল, কিন্তু সে জমির ওপর তার লোভ জন্মায় এবং সে আমার জমিটুকু কেড়ে নেওয়ার জন্য আমাকে হত্যা করে, আর তারপর তোমায় দিয়ে আমার লাশটা গোরস্থানে পুঁতে দেয়। তবে চিন্তা করো না, আমি তোমাদের কিচ্ছু ক্ষতি করব না, কারণ তোমরাও যে আমার মতো অসহায়, তোমরাও আমার মতো গরিব। আমি চলে যাচ্ছি এখান থেকে। এই বলে একটা দমকা হাওয়া ওই ভয়ানক ছায়ামূর্তিকে ভাসিয়ে নিয়ে যায়। উর্মিলা আর উপেন এই ঘটনাতে খুব অবাক হয়ে যায়। তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। পাঁচু সমস্ত জমি আজকে আমি নিজের করে নিয়েছি। ওর জমির উপর আমার অনেক দিন ধরেই লোভ ছিল, অবশেষে আমার চাওয়াটা পূর্ণ হলো। বংশীলাল বাবুর কথাটা প্রায় শেষ হয়নি, তখনই ঘরের মাঝে একটা দমকা হাওয়া এসে একটি ছায়ামূর্তিকে নিয়ে চলে আসে। কিরে বংশীলাল, আমাকে হত্যা করে কি ভেবেছিস আমার জমি তোর হয়ে যাবে? কখনো হবে না, কখনো না। একই কে তুমি? আর এ সমস্ত কি আজব কথা বলছো? আমি কেন কাউকে হত্যা করতে যাব? আমি কাউকে হত্যা করিনি, কিচ্ছু জানি না আমি। তবে রে হতচ্ছাড়া, আমাকে হত্যা করার পর আবার বলছিস তুই হত্যার বিষয় কিচ্ছু জানিস না? তারা তোকে আমি আজকে আমার নিজের সঙ্গে নিয়ে যাব। এই কথা বলার পর সেই ছায়ামূর্তি একটি বিকট জন্তুতে পরিণত হলো এবং বংশীলাল বাবুর শরীরটাকে ক্ষত বিক্ষত করে ছেড়ে দিয়ে চলে গেল। এবং সেখানেই সঙ্গে সঙ্গে বংশীলাল বাবুর মৃত্যু ঘটল। চণ্ডীতলার মহাশ্মশান খুবই ভয়ঙ্কর। কথায় আছে, ঠিক রাত দুপুরবেলা ভূতেরা করে খেলা। যখন বাজে রাত্রির 12টা, ভূতের হয় পোয়া 12। কথাটা মনে হয় এই চণ্ডীতলা শ্মশানকে নিয়েই লেখা। যাই হোক, আজ যাকে নিয়ে তোমাদের গল্প বলতে বসেছি তার নাম বরদা। কিন্তু বরদার কাছে পৌঁছাতে হলে তো আমাদের বিট্টুর সাহায্য নিতে হবে। এখন তোমরা ভাবছো এই বিট্টুটা আবার কে? চলো দেখে নিই এই বিট্টুটাকে। ওই যে দেখো হেঁটে যাচ্ছে, সেই বিট্টু। বিট্টু নামের এই ছেলেটি খুবই ভাবুক প্রকৃতির। ওই ছেলের বিশ্বাস পৃথিবীতে এমন অনেক কিছু জিনিসই আছে যার ব্যাখ্যা আমাদের পড়ার বইয়ের মধ্যে সারাটা জীবন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তার প্রধান কারণ হচ্ছে যারা বই লেখে না তাদের কাছেও সেসবের কোনো ব্যাখ্যাই নেই। যাই হোক, বেশি কথা না বলে আসল প্রসঙ্গে আসা যাক। বিট্টু প্রতিদিনের মতো মাঠে বিকালে খেলতে গিয়েছিল। খেলার পরে প্রতিদিনের মতো আজানতলায় বটগাছের নিচে বিট্টু, আকাশ আর বরদার আড্ডা মারতে বসেছে। ঠিক আজও তার কোনো রকম ব্যতিক্রম নয়। সেজন্য বিট্টু তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছে চায়ের দোকানে। একটা জিনিস দেখবে, প্রতিটা বন্ধুদের দলে একজন সব জানতা চিন্তাওয়ালা মানুষ থাকে। আর এই দলেও সব জানতা প্রকৃতির একজন ছেলে আছে। ছেলেটার নাম আর বললাম না, তবে ছেলেটার মন কিন্তু খুব ভালো। ছেলেটার নাম না বললেও এখানে কিন্তু সবাই ওকে ভালোবেসে বরদা বলেই ডাকে।
এই ছেলেটার মন ভালো, কিন্তু ছেলেটা একটু গুলগপ্প বা চাপা একটু বেশিই মারে। ওর কথা কখন কে বিশ্বাস করবে সেটাই ভেবে কুলকিনারা পায় না। ভূতে কিন্তু আমি ভীষণই ভয় পাই গো বদ্দা। আচ্ছা, তুমি কি কোনোদিনও ভূতে ভয় পাও বা ভূতকে একেবারে নিজের চোখে সামনে দেখেছো? দেখে থাকলে বলো, ভালোই লাগবে শুনতে, মন্দ হবে না, আর রাতটুকুও পেরিয়ে যাবে গল্প শুনতে শুনতে। ওই সব ভূত টুত আছে অবশ্য, কিন্তু আমি ভয়টাই পাই না। তবে পল্লবদের পুকুরের ঘাটে মাঝরাতে গিয়ে আমি ঘুরে আসব। হ্যাঁ, কিন্তু বেশি রাতে ওখানে বসে থাকতে পারবো না। তার কারণ হলো এত মশা, ম্যালেরিয়া হয়ে যাবে। আর চাপাডঙ্গার শ্মশানে ভূত আছে, মানে চণ্ডীতলার যে শ্মশানটা, আমি নিজে চোখেই সেটা দেখেছিলাম। জানি তোদের কাছে বললে তোরা গুলগপ্প বা চাপা মারছি সেটাই বুঝবি, তাই আর তোদের কাছে কোনোদিনও বলি না ওসব। বিট্টু শান্ত প্রকৃতির ছেলে, একটু ভাবুক ধরনের, সে কারণে ও সবার কথা শুনছিল, নিজে আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি। কারণ সে জানে বদ্দা আগে থেকে এরকম গুলগপ্প সেজে সেজে বলে। তবে এটা সত্যি কিনা সেটা বিট্টুও জানে না। তো বড়দা, শোনাও না সেই ঘটনাটা, তোমার সেই ভৌতিক শ্মশানের অভিজ্ঞতাটা। ভালোই লাগবে কিন্তু শুনতে। আর চণ্ডীতলার মহাশ্মশান, বাবারে বাবা, কত বছর আগের ঘটনা গো। ওই শ্মশানে তো এখন পরিত্যক্ত বলেই নামে চলে। ওখানে কবে গিয়েছিলে তুমি? চুপ কর, তুই বেশি জানিস। এত বেশি বকবক না করে শুনতে চাইলে শোন, আমি বলছি। চণ্ডীতলার গিয়ে এক রাত কাটিয়ে আয়, তাহলে বুঝতে পারবি ওখানে কি ভূত আছে নাকি অন্য কিছু। আমি এক রাত কাটিয়েছি, সেজন্যই আমি বলতে পারছি। আমার অভিজ্ঞতা আছে, আমি জানি ওখানে কি হয়। সেটা তোরা শুনতে চাস না সেটা বল, আর আমার সব কিছুই তোর চাপা বা গুলগপ্প ভাবিস না। সবাই একটু নম্র হয়ে জানতে চাইল বদ্দার কাছে যে কি ঘটেছে। সবার মনেই প্রশ্ন, তবে বদ্দা এটা চাপা দিচ্ছে নাকি সত্যি ঘটনা সেটা বিট্টুও বুঝতে পারছে না। দেখো দেখিনি। আরে তুমি বলো, আমরা শুনবো। আর সব কিছুই যে গুলগপ্প হবে এটা তো নয়। মানুষের জীবনে যেমন বানানো গল্প হয়, সত্যি ঘটনাও তো হয় নাকি? লোকজন আমাকে কিভাবে কে জানে, একটু বেশি গুলগপ্প দেই বলে সব কিছুই যে গুলগপ্প হবে এমন তো তার কোনো মানে নেই না। সেই জন্যই বলছিলাম এটা আমার জীবনের সত্য ঘটনা। আর এটা আমার সঙ্গে ঘটেছিল বৃষ্টির এক দিনে। সেই কি ভয়ানক অভিজ্ঞতা বাবা। চাপাডাঙ্গার ওই চণ্ডীতলার শ্মশানে আজ যদি কেউ যাও, প্রাণ হাতে নিয়েও ফিরতে পারবে না। ঠিক আছে, বলছি আমি তখন গিয়েছিলাম একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণে। তখন বর্ষাকাল, রাস্তায় কর্দমাক্ত অবস্থা, সেই কাদার মধ্যে দিয়েই সরু সরু ভাবে হেঁটে যেতে হচ্ছে। একটা তাল দিঘির বন আছে, ওটা দিয়ে আমি আসছিলাম। বাড়ি ফিরতে ফিরতে 1-2 ঘন্টা লাগে, কিন্তু অন্ধকার ছিল একেবারে ঘুটঘুটে এক অমাবস্যার রাত। আর এই চণ্ডীতলার শ্মশান দিয়েই নাকি আসতে হবে। কি জ্বালা বলো। ঠিক আছে, তারপরে এমন একটা সময় বিদ্যুৎ চমকালো যে আমার মাথায় বাজ পড়ে গেল। এমন সময় যদি বৃষ্টি নামে তাহলে তো একদম গেছি। তার কারণ একেবারে কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হবে, এই চিন্তা মাথায়। আর ভিজলে মা যা মার দেবে। হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়ল, ঝড় করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? দূরে তাকিয়ে দেখি শ্মশানে চিতা জ্বলছে, কিন্তু শ্মশানে কোনো রকম বৃষ্টি বা জল পড়ছে না। এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগলো, কারণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শ্মশানে কেন হচ্ছে না? আর অত শত না ভেবে শ্মশানের দিকে আমি হাঁটা শুরু করে দিলাম। বৃষ্টির হাত থেকে তো বাঁচতে হবে,
এমন বৃষ্টিতে যদি মাথায় ডালপালা ভেঙে পড়ে তাহলে তো ওইখানেই পটল ডাঙার টিকিট কেটে ফেলবো। শ্মশানের সামনে এসে দাঁড়ালাম একটা বট গাছের নিচে। আমার সামনে দগদগ করে জ্বলছে একটা জ্বলন্ত চিতা। মনে হচ্ছে এই মিনিট 5 আগে কেউ পুড়িয়ে দিয়ে গেছে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে শ্মশানে তো বৃষ্টি পড়ছে না, কিন্তু বাকি জায়গায় তো বৃষ্টি হচ্ছে। এই খোকা, তুমি এখানে কি করছো বলো তো? এই শ্মশানে আসলে তুমি কেন? হ্যাঁ, দেখছো না এই শ্মশানে মরা পোড়ানো হচ্ছে? আর এই শ্মশানটা ভয়ানক সেটা জানো? আমরা তো বাধ্য হয়েই মরাটা পোড়াতে এসেছি, নইলে আসতামই না। জানি, কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই শ্মশানটাই একেবারে উপযুক্ত। আর আশ্চর্যজনকভাবে এখানে তো কোনো রকম বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখানে এলাম। অন্য কোথায় তো একেবারে ঝড় কাণ্ড হয়ে গেছে, গাছপালা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। হ্যাঁ তা ঠিক, তবে দেখো শ্মশানটা কিন্তু ভালো নয়, তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আবার বিপদে পড়লে বলো না যে কেউ সতর্ক করতে আসেনি। আমার কাজ এখানে কেউ এলে তাকে সতর্ক করা, বুঝলে? লোকটার কথাগুলো আমার কাছে খুবই ভয়ানক লাগলো। এমনভাবে কেউ কথা বলে? যেন ভয় দেখিয়ে গেল। নইলে আজ রাতেই বোধহয় আমি মারা যাব, বা এমন কিছু দেখব যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আশ্চর্য লোক সব। হঠাৎ করে দেখি আর একটা চিতা জ্বলছে ওই পাশটাতে। তো আগে চিতা জ্বলতে দেখিনি, হঠাৎ চিতাটা জ্বলে উঠল। এর কারণ কি? আমি ওই চিতাটার কাছে একটু এগিয়ে গেলাম। আমি ভাবছিলাম হয়তো পাথরে বা বিদ্যুতের কারণে এমনটা হচ্ছে, কিন্তু কাছে গিয়ে এগিয়ে গিয়ে দেখি যেই লোকটা আমাকে একটু আগে সাবধান করলো সেই লোকটারই মৃতদেহটা পড়ছে। এটা কিরকম দৃশ্য? এই দৃশ্যটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। যার সঙ্গে একটু আগেই কথা বললাম সে এখানে পড়ছে। চোখের পলক পড়তে না পড়তেই সামনে একটা ভয়ানক ছায়ামূর্তি এসে দাঁড়ালো। কি বীভৎস তাকে দেখতে! তবে তবে সেই ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে যেন কি সমস্ত কিছু বলছিল। ওর ভাষা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছিল সে আমায় ডাকছে ওরই নিকটে। আমি তারপরে ওখান থেকে যে কেমনভাবে দৌড়ে পালিয়ে এসে বেঁচেছি সেটা আমি নিজেও জানি না। সেদিন যদি তাড়াতাড়ি না আসতাম। কি বলছোটা কি? ওই চণ্ডীতলার শ্মশানে তুমি ভূত দেখেছো সত্যি সত্যি? আমার তো বিশ্বাসই হয় না। ভূত পেট বলে আছে এমন বস্তুই এই পৃথিবীতে নেই, আর তুমি বলছো ভূত আছে? হ্যাঁ, তুমি কি নিজের চোখেই দেখেছিলে নাকি ভুল দেখেছিলে বলো তো? আমি বুঝতে পারছি আমি সবসময় গুলগপ্প মারি, তো সেই জন্য তোরা আমার এই কথাটা বিশ্বাস করছিস না, কিন্তু কথাটা কিন্তু সত্যি। আমি সত্যি সেদিন ওই ভয়ানক বিশাল রাক্ষসটাকে দেখেছিলাম। তোরা বিশ্বাস না করলে কি করব, কিন্তু এটা কিন্তু সত্যিই ছিল। সেই দিনের সেই ভয়ানক অভিজ্ঞতা এখনো আমার মনে মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে। খুব ভয় করে তখন, খুব ভয়।